এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়ে এসে বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আজকে তৃণমূল মানে মিথ্যেবাদী, মিথ্যাশ্রী। 14 বছর কাজ করার পরেও এইসব বাঙালি বাঙালি করতে হচ্ছে কেন? মমতা ব্যানার্জি তো হিসাব দিবে চাকরি কত দিয়েছে, মমতা ব্যানার্জি তো হিসাব দিবে স্কুল কত করেছে, মমতা ব্যানার্জি তো হিসাব দিবে হসপিটাল কত করেছে, মমতা ব্যানার্জি তো বলবে যে কত অকৃষিযোগ্য জমিকে কৃষিযোগ্যে পরিণত করেছি, মমতা ব্যানার্জি তো হিসাব দিবে কতগুলো ভালো পাকা রাস্তা করেছি, ব্রিজ করেছি, কত পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিয়েছি। এখনো লক্ষ লক্ষ লোক কেন ভেলোরে কটকে যায় চিকিৎসা করতে? কেন 2,15,00,000 বেকার? কেন 60 লক্ষ পরিযায়ী শ্রমিক? মুখ্যমন্ত্রী 14 বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন। এই রাস্তা নিয়ে যে উনি টুপি পরানোর মাস্টার, এবারে টুপি পরবে না, এবারে বাঁটনা মত, এবারে যোগীজির যে স্লোগান বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এবারে কোই বাঁটনে वाला হিন্দু নেই হ্যায়। 10 লক্ষ দেওয়া হচ্ছে, কিন্তু রাস্তার সেই হতশ্রী অবস্থা, স্ট্রেচার পাওয়া গেল না, মানে খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। ঠিকাদারদের বলবো কাজ করবেন না, পথশ্রী পেমেন্ট পাননি, মানরেগার মেটেরিয়াল সাপ্লাই পেমেন্ট পাননি, এটাও ভোটের আগে করছে, পেমেন্ট পাবেন না, আর 2 লাখ টাকা বুথ সভাপতি চাইবে ভোটের জন্য। আমি আমার ঠিকাদার ভাই বোনেদের বলবো কাজ করবেন না, বিজেপি আসবে তারপরে কাজ করবে। ইন্টেন্সিভ রিভিশন, সেই ইন্টেন্সিভ রিভিশন 2003 সালে শেষ হয়েছিল গোটা ভারতবর্ষে, এবং এটা আমাদের নির্বাচন কমিশনের একটি করণীয় কাজের মধ্যে পড়ে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইন্টেন্সিভ রিভিশন হয়, এবং এটা পুরোটাই হচ্ছে সরকারের মধ্যে কোনো বিষয় নেই, এর মধ্যে পুরোটাই হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার বিষয়। সরকারি মেশিনারি এতেই ব্যবহৃত হয়, সরকারের যে বিভিন্ন পদাধিকারী আছেন তারা এতে থাকবে। এবং এই এসআইআরকে কেন্দ্র করে যে মিথ্যে কথা বলা হচ্ছে এবং মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা হচ্ছে, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উচিত মানুষকে সঠিকটা জানানো। এই যে 56 লক্ষ মুখ্যমন্ত্রী বলছেন বিহারের সংখ্যাটা, আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখুন না কি লেখা আছে তাতে। এই 56 লক্ষর মধ্যে কারা? 20 লক্ষর উপরে হচ্ছে যারা মারা গেছে। মুখ্যমন্ত্রী কি চাইছেন? যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে? এটা যুক্তিযুক্ত? 28 লক্ষ মানুষ এরকম পাওয়া যাচ্ছে যারা বিহার থেকে অন্য রাজ্যে চলে গেছেন পার্মানেন্টলি, তাদের বাড়িতে থাকেন না। তাহলে আমি যদি আমার বাড়িতে না থাকি, তাহলে আমার নাম কি আমার বিধানসভা বা আমার ভোটার লিস্টে থাকার কথা? হয় না, এটা উচিত নয়। তো মানুষকে এভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ইন্টেন্সিভ যে রিভিশন, ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমরা বরাবর হতে দেখেছি। এই নির্বাচন কমিশনের এই বিষয়ে আমারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই। নির্বাচন কমিশনের কোনো বিষয় নিয়ে, যেহেতু এটা সাংবিধানিক বিষয়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সেটা নিয়ে লোকসভা বা রাজ্যসভাতে কোথাও আলোচনাও হওয়া সম্ভব নয়। তাহলে তো আগামীকাল সুপ্রিম কোর্টের রায় নিয়ে আপনারা বলবেন যে লোকসভা বা রাজ্যসভায় আলোচনা করতে হবে। এটা মানে অবৈজ্ঞানিক এবং অসংবিধানসম্মত। সেজন্য আমাদের সরকার এতে সায় দেয়নি বিএসসিতে যে আমরা এটা নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় কোনো আলোচনায় আমরা রাজি নই। আবার একটা পরিযায়ী শ্রমিকের পরিবার বলছে রাজস্থানে বাঙালি হওয়ায় বাংলাদেশের নাগরিক মনে করে গ্রেপ্তার, 2 মাস জেলে আটকে রাখার পর বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। প্রশাসন বলছে পাশে আছি, এবং এরা প্রশ্ন তুলছে যে বাঙালি হওয়াই কি অপরাধ? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজস্থানে কত লক্ষ বাঙালি শ্রমিক যায় হিসেব আছে রাজ্য সরকারের কাছে? কয়েক লক্ষ যায়।
তার মধ্যে একজন যদি এই কেসটা হয়েও থাকে এবং সে হয়তো বাঙালি নাগরিক বলছে, তার পূর্বপুরুষ আদৌ বাংলাদেশ থেকে এসেছে কিনা সেটাও তো চেক হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে এত বিপুল সংখ্যক আধার কার্ড, ভোটার কার্ড জালি তৈরি হয়েছে। সেই আধার কার্ড, ভোটার কার্ড জালি তৈরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আধার কার্ড, ভোটার কার্ডকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, আপনারা নিশ্চয়ই মনে আছে একসময় বিহারের এমন অবস্থা হয়েছিল, বিহার থেকে কোনো সার্টিফিকেট এলে পরে, এডুকেশনাল সার্টিফিকেট এলে সন্দেহের চোখে দেখা হতো। লালু যাদবের আমলে বা তার আগের সময় আমরা দেখেছি। কেন হয়েছিল? কারণ সেই সময় বিহারের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছিল যে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যেত। তো মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গের আধার কার্ড, ভোটার কার্ডকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যে আপনি টাকা দিন, আধার কার্ড পাবেন, ভোটার কার্ড পাবেন, আপনি পাকিস্তানের জঙ্গি হলেও পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক আপনাকে করে দেবে টাকা দিলে পরে। স্বাভাবিকভাবে সন্দেহ হচ্ছে সেই জন্য। আর টিএমসি বলছে যে পশ্চিমবাংলায় এনআরসি হবে না, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, উনি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিল এনেছেন, পশ্চিমবাংলায় এনআরসি হবে না, কোনোদিনও হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা হচ্ছে এনআরসি শুধুমাত্র আসামে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য। এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেউ দেখেনি। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, কংগ্রেস করতেন, রাজীব গান্ধী সই করেছিল। তো রাজীব গান্ধী যখন কেন্দ্রের নেতা কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে ছিলেন? কংগ্রেসে ছিলেন। আসামের স্টুডেন্ট অর্গানাইজেশন আসু এবং তৎকালীন কংগ্রেসের রাজ্য সরকার আসামে যারা ছিল, তাদের ত্রিপাক্ষিক চুক্তির ফলে অসমে এনআরসি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়ী নেই? তিনি যে পার্টি করতেন সেই পার্টির প্রধানমন্ত্রী সই করেছেন ওই ত্রিপাক্ষিক চুক্তিতে। তো স্বাভাবিকভাবে কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। এনআরসি অসমেই আছে, অন্য কোথাও তো এনআরসি কেন্দ্র সরকার করেনি। এবং কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে এনআরসি হবে কি হবে না। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। সংবিধান বলছে, সংবিধানটা তো নরেন্দ্র মোদী বানায়নি, সুকান্ত মজুমদারও বানায়নি। সংবিধানটা কিন্তু সেই সময়কার কংগ্রেসি নেতারাই বানিয়ে গেছে। বলছি, তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করছে যে মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কিন্তু তথ্য যাচাই করে দেখা যাচ্ছে তিনি বিবাহ বহির্ভূত। হ্যাঁ, তাদের অবৈধ সম্পর্কের জন্য খুন হয়েছে। পরিযায়ী শ্রমিক মিথ্যাচার। তৃণমূল ওইভাবে ভোট জিততে চাইছে। তৃণমূল মানুষকে বিভ্রান্ত করে বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে বাঙালি সেন্টিমেন্ট নেন। আমি তো দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সবাই নাকি বাংলায় ভাষণ দেবে। আমি অপেক্ষা করছি কবে আমাদের ইউসুফ পাঠান লোকসভায় দাঁড়িয়ে বাংলা ভাষায় ভাষণ দেবে, কবিতা আবৃত্তি করবে। আমি তো অপেক্ষা করছি, দেখি কবে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটা নিয়ে সরব হওয়ার পর পুলিশের তৎপরতা একেবারে তুঙ্গে। রাজ্য স্তরে বৈঠক হয়েছে, রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে নিগ্রহ হলে যোগাযোগ করলে পাশে থাকার আশ্বাস দিচ্ছে। এডিজি আইন শৃঙ্খলা দফায় দফায় জেলার পুলিশ সুপারদের সঙ্গে, কমিশনারদের সঙ্গে বৈঠক করছেন। 3 দফা নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও বাংলা শ্রমিক আটক হয়েছে জানলে দ্রুত তাদের সব তথ্য যাচাই করে রিপোর্ট দিতে হবে এবং ওই আটক হওয়া শ্রমিকদের উদ্ধার করতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে বাঙালিরা যে অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে বা অন্য রাজ্যে পুলিশি হেনস্থা বা যাই বলুন না কেন সেটাকে, তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে লিস্ট পাঠায় অন্য রাজ্যের প্রশাসন। রিসেন্টলি হরিয়ানা সরকার পাঠিয়েছে 50 জনের উপরে নাম, বলেছে আপনারা চেক করে বলুন যে এরা বাংলার পার্মানেন্ট অধিবাসী কি না, অর্থাৎ এরা ভারতের নাগরিক কি না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে চেয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন অসমে এনআরসি হয়েছিল, আমাদের বাংলার মেয়েরা যারা অসমে বিয়ে হয়েছিল তাদের এনআরসিতে নাম ওঠেনি, শুধুমাত্র রাজ্য সরকার উপযুক্ত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য দেয়নি বলে, বদমাশি করে দেয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তো অন্যান্য প্রশাসন জানতে চাইছে। আচ্ছা, উনি তো বলছিলেন এতদিন যে বিজেপি করছে, তাহলে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকরা একের পর এক অ্যারেস্ট হচ্ছে কেন? তামিলনাড়ুতে তো ওনার পাতানো ভাই থাকে, নিজের ভাইয়ের মতো ভাই, মিস্টার স্টালিন, একদম ফিশ ফ্রাই জোট, যেমন নাম তেমন ভাই। পুলিশের তৎপরতাটা, পুলিশের তো অন্য সময় তৎপরতা না, পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যাতানি দিচ্ছে, এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি পুলিশের। পুলিশ যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা মানত তাহলে এই অবস্থা হতো না। আজকে পশ্চিমবঙ্গে এত অবৈধ অনুপ্রবেশকারী কার জন্য? পুলিশের জন্য।
পুলিশ অ্যারেস্ট করে না, গ্রেপ্তার করে না। কত ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিন। বাংলাদেশ থেকে ভিডিও বেরোচ্ছে, হ্যাঁ আমরা বাংলাদেশি, আমরা ভারতে ছিলাম, আমাদেরকে পুশব্যাক করা হয়েছে, বলেছে পুলিশ যে আমরা তোমাদেরকে থাকতে দেবো না। আমরা পরিষ্কার বলছি, একজনও অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থাকতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তিটা নাই বাংলা। আমার পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা তৈরি করে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ তৈরি করেনি। এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কামদুনিতে দোষীদের ধরতে পারেনি, ছাড়া পেয়েছে কড়াইয়াতে। আজকে তমলুকে 7 বছর পর তথ্য প্রমাণ না থাকায় বেকসুর খালাস ধর্ষণ। আমি তো সেটাই বলছি, আমরা সেটাই বলছি বারবার, যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বলুন আর পুষ্পজিতা বলুন, বিল বলুন, এই সমস্ত বিল হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য। কামদুনিতে ছাড়া পেয়ে গেছে, আজকে তমলুকে ছাড়া পেল, আগামী দিনে দেখবেন অন্যান্য জায়গাতে ছাড়া পাবে। কারণ তথ্য প্রমাণ লোপাট করার জন্য এরা স্পেশালাইজ সেল বানিয়ে ফেলেছে তৃণমূলের পুলিশের ভেতরে, যে তৃণমূলের নেতারা ধর্ষণ করবে আর সেই তথ্য প্রমাণ লোপাট করে IPS IAS যারা অফিসার তারা ধর্ষকদের বাঁচাবে।